প্রখ্যাত ফরাসি ডান্সার এবং অপেরা সিঙ্গার এমা স্কালভে জীবনে চরম ডিপ্রেশনের মধ্যে থেকে যিনি আত্মহত্যার পথ বেছে নিতে চেয়েছিলেন, সেই সময় তার এক বান্ধবী তাকে স্বামী বিবেকানন্দের কাছে নিয়ে যায়। স্বামীজিকে দর্শন করার পর এমা স্কালভের জীবনটি একেবারে রূপান্তরিত হয়ে যায় এবং স্বামীজিকে এমা স্কালভে তার জীবনের পরম সত্য এবং পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করেন। দীর্ঘ তার জীবনের অনেকটা সময় তিনি স্বামী বিবেকানন্দের সঙ্গে কাটিয়েছেন এবং স্বামীজিকে দেখেছেন কি জাগরণ সিদ্ধ, উদ্বোধন সিদ্ধ একটি যুগ পুরুষ, কি প্রদীপ্ত তার প্রতিভা, কি তৃপ্ত তার চাউনি এবং কি সুন্দর তার বক্তব্য। মুগ্ধ হয়ে গেছেন তিনি নিজেও একজন অভিনেত্রী, তিনি নিজেও একজন বাচিক শিল্পী, তিনি নিজেও একজন নৃত্যশিল্পী, তিনি নিজেও একজন অপেরা সিঙ্গার। তিনি বিস্ময়ে ভাবতেন স্বামী বিবেকানন্দকে দেখে, এই মানুষটি কি, যার মধ্যে ঈশ্বর অনন্ত প্রতিভা ঢেলে দিয়েছেন। একদিন এমা স্কালভে ঠিক করেছে যে আজ আমি স্বামী বিবেকানন্দের একটি ভুল বা ত্রুটি দেখব। তাই সকাল থেকে সিসিটিভির মতো তার সেই টানা টানা দুটি চোখ দিয়ে তিনি স্বামীজিকে পর্যবেক্ষণ করে যাচ্ছেন। তো অনেকটা সময় অতিক্রান্ত, হঠাৎ পড়ন্ত বিকেলে তিনি লক্ষ্য করছেন স্বামী বিবেকানন্দ আয়নার সামনে বারবার যাচ্ছে, তার মুখ দেখছেন, আবার আয়না থেকে সরে আসছেন। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, নিরবিচ্ছিন্নভাবে বহুবার এমা স্কালভে লক্ষ্য করছে স্বামীজি আয়নার সামনে দাঁড়াচ্ছেন, নিজের রূপ দেখছেন, আবার সরে যাচ্ছেন। এমা স্কালভে ভাবছে, এত সুদর্শন পুরুষ, এত দিব্য জ্যোতি, এত সৌম্যকান্তি চেহারা যার, তার তো রূপের অহংকার থাকবেই। তাই নিজের রূপ দেখার জন্য বারবার স্বামীজি আয়নার সামনে যাচ্ছে। তো তিনি কিছুক্ষণ পর, ঠিক সন্ধ্যা হয় এমন সময়, স্বামীজিকে গিয়ে বললেন, স্বামীজি, আপনি এতবার আয়না দেখছেন, আপনি দেখতে সুন্দর বলে? স্বামীজি অবাক হয়ে এমা স্কালভের দিকে তাকিয়ে বললেন, এমা, তুমি লক্ষ্য করেছো আমাকে কেমন দেখতে লাগে? এমা স্কালভে বলছে, অপূর্ব, আপনার মতো সুপুরুষ আমি আমার জীবনে আর দ্বিতীয়টি দেখিনি। কিন্তু স্বামীজি এমা স্কালভের এই কথায় আবার তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা আমাকে দেখতে কেমন? এবার এমা স্কালভে ভাবলো স্বামীজির রূপের অহংকার 16 আনা পূর্ণ হয়েছে, তাই তিনি আর একবার আমার মুখ থেকে তিনি যে সুপুরুষ এটি শুনতে চান। স্বামীজি এমাকে চুপ থাকতে দেখে আবারও জিজ্ঞাসা করছেন, এমা, আমাকে কেমন দেখতে? তখন বিরক্ত হয়ে এমা বললেন, দেখছেন না, সেই তো আপনি বিকেল থেকে আয়নার সামনে নিজেকে দেখছেন, এরপরেও আপনি জিজ্ঞাসা করছেন আপনাকে কেমন দেখতে? স্বামীজি বললেন, বিশ্বাস করো এমা, আমি কেমন দেখতে আয়নার সামনে গিয়েও আমি খুঁজে পাচ্ছি না। এই যে রূপের বিস্মৃতি, এই যে স্বরূপের বিস্মৃতি, এই যে নিজেকে খুঁজে না পাওয়া, দর্পণের সামনে দাঁড়িয়েও নিজের অবয়বকে খুঁজে না পাওয়া, এক দিব্য সাধনার স্বর্গীয় অনুভূতি। অদ্ভুত স্বামীজির এই অনুভূতি। এই স্বামী বিবেকানন্দকে একদিন এমা স্কালভে দেখছে, স্বামীজি কাঁদছেন। এমা বিগলিত হয়ে স্বামীজির কাছে এসে বললেন, স্বামীজি, আপনি কাঁদছেন কেন? স্বামীজি বললেন, অনেক দিন তো হলো, আমি দেশে ফিরে যেতে চাই। I want to return my native. I want to return my native. এমা বলল, আমরা কি আপনাকে ভালোবাসি না? স্বামীজি বললেন, না এমা, I want to return my native to die. I want to return my native to die. আমি আমার দেশে
মরবার জন্য ফিরতে চায়। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এমা ভাবলো স্বামীজি ভারতবর্ষে ফিরতে চায়, ভারতবর্ষে মরতে উনি ফিরতে চান, সেটাই স্বাভাবিক। কারণ তখন ভারতবর্ষ মানে অভাব, অনটন, প্লেগ, দুর্ভিক্ষ, মহামারীর একটি আঁতুর ঘর। সেখানে ভারতবর্ষে স্বামী বিবেকানন্দ ফিরতে চাচ্ছেন মরবার জন্য, সেটাই তো ঠিক। স্বামীজি বললেন, এমার মনের কথা বুঝতে পেরে, না এমা, আমি ভারতবর্ষে ফিরতে চাই, আমার মৃত্যুটি যেন চরম শান্তিতে সুসম্পন্ন হয়। এমা প্রশ্ন করলেন, এত বৈভব, এত ঐশ্বর্য এখানে, এর থেকেও কি দামি মৃত্যু আপনি ভারতবর্ষে পেতে পারেন? নিশ্চয়ই। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। আমার ভারতবর্ষে অভাব আছে, আমার ভারতবর্ষে অশিক্ষা আছে, আমার ভারতবর্ষে অনটন আছে, আমার ভারতবর্ষে অনেক কিছু নেই, কিন্তু আমার ভারতবর্ষে মা আছে, আমার ভারতবর্ষে মমতা আছে, আমার ভারতবর্ষে স্নেহ আছে, আমার ভারতবর্ষে মায়া আছে, আমার ভারতবর্ষে বন্ধন আছে, আমার ভারতবর্ষে একে অপরকে ঐকান্তিক আলিঙ্গনে জড়িয়ে ধরার অভিপ্রায় আছে। এই দেশের স্বামী বিবেকানন্দ ফিরতে চান, এই দেশে স্বামী বিবেকানন্দ বিশ্ব জয় করে ফিরতে চান, এই জন্য যে ভারতবর্ষের মাটি, ভারতবর্ষের হাওয়া, ভারতবর্ষের নদী, ভারতবর্ষের মানুষ তার সর্বাঙ্গ জুড়ে সর্বত্র সর্বময় সঙ্গী হয়ে আছে। স্বামীজির এই কথাটি আমি আমার ব্যক্তিগত জীবনে ভীষণভাবে অনুভব করেছি একটি ঘটনার পরিপ্রেক্ষিতে। আপনাদের আজ সেই ঘটনার কথাই শোনাবো। আমি একটি আশ্রমে গিয়েছিলাম প্রধান বক্তা হিসাবে আমন্ত্রিত হয়ে। গিয়ে দেখি সেই আশ্রমে বিরাট আয়োজন, বিরাট জোগাড়, চারিদিকে মানুষ, মানুষের ঢল, সুসজ্জিত পোশাক, এবং প্রত্যেকে এত সুন্দর সুচারু হয়ে উপস্থিত হয়েছে দেখে প্রাণ জুড়িয়ে যায়। গিয়ে একটি বাঁধানো আমতলার চাতালে গিয়ে আমি বসেছি। আমাকে সবাই খোঁজ করছেন। আমি একটু এই নির্জনতায় বসে আছি, একা একটু থাকতে ভালো লাগে, তাই বসে থেকে দেখছি যে সেই বাঁধানো আম গাছের চাতালে ভারতবর্ষের আর এক মা বসে আছে ঠিক আমার পাশে। ভারতবর্ষের এক মা ভালো করে চলতে পারে না, একটা বাঁকা লাঠির উপর ভর করে একটি তবড়া অ্যালুমিনিয়ামের থালা নিয়ে বসে আছেন। কখন ডাক আসবে কে জানে, ভাত হয়ে গেছে, খাবি আয়। আমি তার পাশে বসে থেকে সেই মাটিকে জিজ্ঞাসা করলাম, ঠাকুমা সম্বোধন করে, হ্যাঁ গো ঠাকুমা, তুমি এখানে বসে আছো কেন? ঠাকুমা আমাকে বললেন, বাবা সেই সকাল থেকে এসছি দুটি খাবো বলে, ওরা বললে সবাইকার খাওয়া হোক, তারপর বাড়লে তোমাকে ডাকবো, তুমি খাবে। তাই তিনি বসে আছেন এক মুঠো ভাতের জন্য। আমি তাকে আরো জিজ্ঞাসা করলাম, তোমার বাড়িতে কি আছে? তিনি বললেন, আমার 4 ছেলে। বাবা, ছেলেরা ভাত দেয় না, বড় ছেলে, মেজো ছেলে, সেজো ছোট, বৌমারা কেউ ভাত দেয় না, তাই তিনি ভিক্ষা করে খান। এ বাড়ি ও বাড়ি, আজকে খবর পেয়েছেন এই আশ্রমে ভালো খাওয়া দাওয়া হবে, তাই তিনি এক মুঠো ভাতের জন্য সেই সকাল থেকে বসে আছেন। তো আমার পকেটে একটি ভিআইপি কুপন ছিল। সেই মুহূর্তে আমার স্বামীজির কথা মনে পড়ল, যে স্বামী বিবেকানন্দ সারা বিশ্বকে কাঁপানোর পর ভারতবর্ষে ফিরে আসতে চেয়েছিলেন এই জন্য যে ভারতবর্ষে অভাব আছে, অনটন আছে,
কিন্তু প্রেম আছে নির্ভেজাল, মায়া দয়া বন্ধন আছে অমূল্য। তো আমি তখন সেই ভিআইপি কুপনটি বার করে সেই ঠাকুমাকে দিয়ে বললাম, ঠাকুমা তুমি এই কুপনটি নিয়ে তুমি খেয়ে নাও। তিনি আমার আত্মারও কেউ নন, তিনি আমার রক্তেরও কেউ নন, তিনি আমার সম্বন্ধেরও কেউ নন, তিনি আমার পরিচিত কেউ নন। তিনি একটি ভারতবর্ষের মা। তিনি এক মুঠো ভাতের জন্য অপেক্ষা করেন। এক পেট খিদে নিয়ে তিনি আমাকে বললেন সেই কথা, যে কথাটির জন্য স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে ফিরতে চেয়েছিল। আমি সেদিন আমতলায় বসে উপলব্ধি করতে পেরেছিলাম কেন স্বামীজি ভারতবর্ষে ফিরেছিলেন। তিনি আমাকে বললেন যে আমাকে দিলে তুই কি খাবি? ভেবে দেখুন, এক পেট খিদে নিয়ে যিনি বলতে পারেন রক্তের সম্পর্কের কেউ নয় এমন একটি মানুষকে যে আমাকে দিলে তুই কি খাবি? এই তো আমার ভারতবর্ষ, এই তো স্বামীজির ভারত। এই ভারতবর্ষেই সূর্য ওঠে, এই ভারতবর্ষেই গঙ্গা বয়ে যায়। এই ভারত তীর্থে দাঁড়িয়ে আমরা একে অপরের কাছে আমাদের জীবন যন্ত্রণার কথা শোনাই আর ভালোবাসার পরশ পাই। এই আমাদের ভারতবর্ষ। এই ভারতবর্ষে স্বামীজি ফিরতে চেয়েছেন, বারবার করে মৃত্যুর জন্য ফিরতে চেয়েছেন। এই মৃত্যু পৃথিবীর কোনো দেশে কোথাও কখনো প্রাপ্ত হবে না, যা আমার ভারতের মাটি, ভারতের নদী, ভারতের গাছ, ভারতের ছায়া, ভারতের রোদ, ভারতের বৃষ্টি, ভারতের মাঠ, ভারতের পাহাড়, ভারতের পর্বত, ভারতের নদী নালা খাল বিল সমস্ত কিছু আত্মারও পরম আত্মীয়র মতো আমাদের যেন আহ্বান করে, আপন করে নেয়। জীবনানন্দের ভাষায় তাই একবার বলতে আবারও ইচ্ছা করে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে এই বাংলায়। স্বামী বিবেকানন্দের দেশপ্রেম, ভারতবর্ষের প্রতি তার যে অকৃত্রিম ভালোবাসা, এর খবর আমরা কজন রাখি? অনেকে স্বামী বিবেকানন্দের সমালোচনা করে বলতেন উনি বিদেশে ফুর্তি করতে গেছেন। সবাই যখন, সারা আমেরিকা যখন গভীর নিদ্রায় মগ্ন, স্বামীজির জন্য যখন সে হোয়াইট প্যালেসে একটি সুসজ্জিত নরম বিছানা পেতে দিয়ে গিয়েছিল, তিনি সারা রাত পায়চারি করতেন আর ভাবতেন গঙ্গার দুতীরে কোথায় ভাত ফোটার গন্ধ আসছে। তিনি সারা রাত তার দেশবাসীর জন্য চিন্তা করতেন, দেশের কটি মানুষ বুভুক্ষু আছে, দেশের কত মানুষ না খেয়ে আছে, দেশের কত মানুষ জীবন যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে আছে। এই খবর আমরা কেউ রাখি না। এডওয়ার্ড থমাসের একটি কবিতা পড়েছিলাম, দাউল। সেই কবিতায় আমরা এক সোলজারকে দেখেছি যে অত্যন্ত কষ্ট করে পাহাড় অতিক্রম করে ব্যাটেল ফিল্ড থেকে পালিয়ে এসে সে একটা সরাইখানার মধ্যে ফুড ফায়ার অ্যান্ড রেস্ট পাচ্ছে। দরজা জানলা বন্ধ করে সে যখন ঘুমোতে যাচ্ছে, দেখছে দূরে একটা গাছে বরফ পড়ছে যেখানে টুপটুপ করে, সেখানে একটা পেঁচা আছে বসে। সেই পেঁচাটি ক্ষুধার্ত, সেই পেঁচাটি শীতার্ত, সেই পেঁচাটির মাথার উপর ছাদ নেই। সে তীব্র চিৎকার করে সেই সমস্ত মানুষদের কথা বলছে এডওয়ার্ড থমাসকে, the people who are under the open sky, who are unable to rejoice and who have no food, fire and rest. তখন কবি বলছেন, salted what was my food and my repose. যখন আমরা বৃহত্তর অর্থে দেশবাসীর জন্য, দেশমাতৃকার জন্য চিন্তা করব, তখন খাবার আমাদের বিস্বাদ মনে হবে, শয্যা আমাদের কণ্ঠকাকীর্ণ মনে হবে, যেটি স্বামী বিবেকানন্দের মনে হয়েছিল। তিনি একটি রাতও বিদেশে থাকা অবস্থায়, আমেরিকায় থাকা অবস্থায় একটি রাতও তিনি নিশ্চিন্তে ঘুমোতে পারেননি, শুধুমাত্র আমাদের দেশবাসীর কথা ভেবে। এমন মানুষ, এমন মহাত্মা, এমন পরমাত্মা আমাদের ভারতের মাটিতে জন্মেছে। এ গর্ব শুধু আমাদের একার নয়, এ গর্ব সারা বিশ্বের। সারা বিশ্ব তাই কুর্নিশ করে আমাদের। তাই যাওয়ার বেলায় এই কথাটি বলে যেতে ইচ্ছে করে যে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লভে,
যদি আমরা স্বামীজির মতো করে আমাদের এই গরিব দেশটিকে আমরা ভালোবাসতে পারি, আমাদের এই মহান দেশটিকে আমরা ভালোবাসতে পারি, আমাদের অনেক কিছু না থাকার এই দেশটিকে ভালোবাসতে পারি, আত্মার ও পরমাত্মীয় করে, এবং একেবারে যেমন সীমান্তে পারে দাঁড়িয়ে আছে আমাদের সোলজাররা, যাদের কাছে বরফ, যাদের কাছে নিদ্রা, যাদের কাছে গুলি, বন্দুকের বায়োনেটের ভয়, চোখ রাঙানি সবকিছু উপেক্ষা করে তারা দেশ ও মাতৃকার জন্য জীবন দেয়। এই দেশপ্রেম, দেশের প্রতি এই ভালোবাসা স্বামী বিবেকানন্দ আমাদের কাছে দিয়ে গেছেন। আগামী 15ই আগস্ট এই দেশবাসীর উদ্দেশ্যে আমি করজোড়ে মিনতি করি, করজোড়ে প্রার্থনা করি, বিশেষ করে আমাদের নবপ্রজন্মের ক্ষেত্রে, যে 15ই আগস্ট যেন ঝিলবি আর ওই বিস্কুটের কাড়াকাড়ির মধ্যে না কাটে, দেশকে যেন সত্যি করে আমরা ভালোবাসতে পারি। স্বামীজির দেশ, নেতাজির দেশ এই ভারতবর্ষ, এই ভারতবর্ষকে আমাদের আগামী প্রজন্ম আমরা মাথায় করে নিয়ে যাব, এবং স্বামী বিবেকানন্দের কাছে এই প্রতিশ্রুতি আজ আমাদের থাকবে, ভারতবর্ষ আবার জগত সবাই শ্রেষ্ঠ আসন লবে। সবাই ভালো থাকবেন, সকলে খুব সুন্দর করে 15ই আগস্ট কাটান। আমাদের স্বাধীনতা দিবস, প্রাণের দিবস, আনন্দের দিবস, আমাদের মুক্তির আনন্দ, এই অমৃত উৎসবের মধ্য দিয়ে আমরা সবাই এক হয়ে স্বামী বিবেকানন্দের দর্শনকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই। সকলেই ভালো থাকবেন। বারে বারে হয়তো আপনাদের শুনতে ভালো লাগছে না, এই যে চ্যানেলটি হয়েছে সেই চ্যানেলটি আপনাদের জন্য, এই মোটিভেশনাল চ্যানেল। তো এই চ্যানেলটি আপনারা প্রয়োজন মনে করলে সাবস্ক্রাইব করবেন। আবারও আসবো পরের বার অন্য কোনো একটা বিষয় নিয়ে আপনাদের কাছে। ভালো থাকবেন। ঈশ্বর ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনাদের সকলের মঙ্গল হোক, আপনাদের সকলের কল্যাণ হোক।